আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ? জি মিস, শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে তোমার এয়ার পলিউটেন্টসে এবং আমরা সেগুলোর কন্ট্রোলিং মেজার্স গুলো পড়ছিলাম। তার মধ্যে আমরা কয়েকটা অ্যাপ্রোচের কথা বলেছি। এটা হচ্ছে তোমার বইয়ের ভাষা, যে তোমার দুইটা বেসিক অ্যাপ্রোচের মাধ্যমে আমরা এয়ার পলিউশনকে বা এয়ার পলিউটেন্টস গুলোকে কন্ট্রোল করতে পারি। তার মধ্যে একটা ছিল কন্ট্রোলিং আর কনফাইনিং দ্য পলিউটেন্টস অ্যাট সোর্স। তার মানে হচ্ছে যেখান থেকে তোমার পলিউটেন্টটা আসছে সেখানে তুমি কিছু কন্ট্রোলিং মেজার্স ক্রিয়েট করতে পারো। ফর এক্সাম্পল, এখন হচ্ছে ধরো আমরা গ্রিন এনার্জির দিকে মোটিভেটেড হোল ওয়ার্ল্ড। এখন গ্রিন এনার্জি মানে হচ্ছে যে যেই এনার্জিগুলো তুমি যদি সোর্সে ইউজ করো তাহলে তোমার পলিউটেন্টস এর পরিমাণটা কম হবে, সেটার দিকে কিন্তু পুরাটা পৃথিবী মোটিভেটেড বা হচ্ছে ওদিকে মুভ করার চেষ্টা করছে। তো এই কন্ট্রোলিং আর কনফাইনিং দ্য পলিউটেন্টস অ্যাট সোর্স, তুমি সোর্সের মাঝে পলিউটেন্টস গুলাকে কিভাবে কন্ট্রোল করতে পারো অথবা কনফাইন করতে পারো, তার মধ্যে একটা আছে দেখো মডিফাইং দ্য প্রসেস। তো এই কথাটার মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস চলে আসে, যেমন হচ্ছে তোমার গ্রিন এনার্জিকে এনকারেজ করা, তারপর হচ্ছে রিনিউয়েবল যে এনার্জি সোর্সেস আছে সেগুলোকে যত বেশি ইউটিলাইজ করা যায় তত বেশি ভালো, সেই জিনিসগুলো এখানে চলে আসে। দেন হচ্ছে আমরা এগুলো নিয়ে কথা বলে ফেলছি অলরেডি, যে হচ্ছে আরেকটা ছিল তোমার রিডিউসিং দ্য পলিউটেন্ট কনসেন্ট্রেশন টু টলারেবল level before they are released to the environment by use the suitable equipment to destroy, alter or trap the pollutants formed. এখানে হচ্ছে যে তোমার পলিউটেন্টটাকে ডিস্ট্রয় করে ফেলবো অথবা অল্টার করে ফেলবো অথবা ট্র্যাপ করে ফেলবো। এখন দেখো অল্টারেশনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে মনে হয় বলেছিলাম যে কম্বাশন প্রসেসের মাধ্যমে আমরা কি করি। কম্বাশন প্রসেসের মাধ্যমে সবগুলো পলিউটেন্টসকে কিন্তু আসলে তোমার ডিস্ট্রয় করে ফেলাটা একটু কঠিন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তুমি এয়ার পলিউটেন্টস যেগুলো আছে সেগুলোকে যদি তুমি এয়ারে রিলিজ না হতে দাও, সেই ক্ষেত্রে আমাদের যে তোমার লোকাল পলিউটেন্টস এর কথা পড়েছিলাম, তারপর হচ্ছে রিজনাল পলিউটেন্টস এর কথা পড়েছিলাম, সেই দিকে প্রভাবিত হওয়ার সেটা কমে যায়। বা তোমার এয়ার পলিউটেন্টস গুলো যদি একবার এয়ারে রিলিজ হয়ে যায় সেই ক্ষেত্রে ওটাকে কন্ট্রোল করাটা অনেক বেশি টাফ। তো সেই ক্ষেত্রে তোমার এই সোর্সের মধ্যে তুমি যদি কোনো ধরনের ইকুইপমেন্ট ইউজ করো বা মেথডস ইউজ করো যে তোমার এয়ার পলিউটেন্টস গুলো তোমার এয়ারের মধ্যে রিলিজ হচ্ছে না, সেই ক্ষেত্রে এটা একটা পসিবল ওয়ে হতে পারে। দেন হচ্ছে আরেকটা আমরা ম্যাম, আপনার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছো? এখন শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, তারপর হচ্ছে তোমার আরেকটা প্রসেস ছিল যে আমরা পলিউটেন্টস গুলোকে ডাইলুট করে ফেলতে পারি। তার মধ্যে একটা ছিল টল স্টেক। আচ্ছা, টল স্টেকের মধ্যে আমরা একটা কথা বলেছিলাম যে টল স্টেকের মধ্যে বেসিক্যালি যেহেতু আমরা পার্টিকুলেট ম্যাটারের কথা বলেছি, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এয়ার পলিউটেন্টস। তো টল স্টেকের মাধ্যমে দুইটা জিনিসকে এমফাসাইজ করা হয়। কি কি জিনিস? একটা হচ্ছে যে টল স্টেক, তার মানে হচ্ছে তোমার চিমনিটার দৈর্ঘ্য যদি অনেক বেশি লম্বা হয়, মানে লম্বাতে সে যদি অনেক হাইটের হয়, তাহলে সেই ক্ষেত্রে পার্টিকুলার যে মেটেরিয়ালস গুলো আছে সেগুলো হচ্ছে ভার্টিক্যালি তার হচ্ছে নিচের দিকে মুভ করতে পারার কথা, বা হচ্ছে পার্টিকেলস গুলোতে কিছুটা হলেও ওয়েট আছে, তাই না? তো হচ্ছে সে গ্র্যাভিটেশনাল ফোর্সের বিপরীতে খুব বেশিক্ষণ যেতে পারে না, দ্যাটস ওয়াই সে সেডিমেন্টেড হয়। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তোমার এয়ার পলিউটেন্টের মধ্যে আমাদের যে গ্যাসিয়াস যে পলিউটেন্টস গুলো আছে সেগুলা আমার যদি আপার অ্যাটমসফিয়ারে রিলিজড হয় সেই ক্ষেত্রে ওটা তোমার লোকাল পলিউশন ক্রিয়েট করতে পারে না, সেক্ষেত্রে ওটা ম্যাম দেখা যায়। ম্যাম সরি ম্যাম, একটু মানে আপনার অডিওতে একটা নয়েজ আসছে, একটু যদি চেক করে দেখতেন। আমি তো কোনো নয়েজ পাচ্ছি না বাবা। ম্যাম কেমন যেন ঝিরঝির করতে। ঝিঝি ঝিঝি পোকা ডাকতেছে নাকি? এখন শুনতে পাচ্ছ? জি ম্যাম, এখন ঠিক আছে। আচ্ছা, আদনান বলো তো, যে আমরা যদি হচ্ছে টল স্ট্যাকের কথা বলেছি না, টল স্ট্যাক মানে কি? হ্যাঁ ম্যাম। স্ট্যাক মানে কি? ম্যাম এটা আপনি মেবি লাস্ট ক্লাসে বলছিলেন যে এটা অনেক মানে এটা গ্র্যাভিটির কারণে ধরেন পলিউটেন্টস গুলো নিচে থাকবে, তো সেই ক্ষেত্রে এটা মানে উঁচু মানে উঁচু টাইপের ইয়া থাকবে, কি এটাকে কি বলে? চিমনি যেটাকে বলে, হ্যাঁ যেটা হ্যাঁ। দিয়ে হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের মধ্যে আমার যেই গ্যাসগুলো ক্রিয়েট হচ্ছে, পলিউটেন্টস গুলো ক্রিয়েট হচ্ছে, এয়ার পলিউটেন্টস গুলো ক্রিয়েট হচ্ছে, সেগুলোকে আমি ইমিট করে দিচ্ছি, তাই না? তো হচ্ছে এখানে টল স্ট্যাকের কথাটা বলা হচ্ছে এটার জন্যই যে আমার যেই চিমনিটা দিয়ে আমার ধোঁয়াটা বের হয়ে যাচ্ছে সেটার দৈর্ঘ্যটা যদি অনেক বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে দুইটা জিনিস হয়। নাম্বার ওয়ান,
যে পার্টিকুলার যে মেটারস গুলো আছে সেগুলো গ্র্যাভিটেশনাল যে ওয়েটটা আছে সেটার জন্য সে মানে রিভার্সিবল যে ডিরেকশন সেদিকে সে খুব বেশিক্ষণ যেতে পারবে না। গ্র্যাভিটেশনাল ফোর্স তাকে নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করবে কিন্তু সে উপর দিকে খুব বেশিক্ষণ মুভ করতে পারবে না, দ্যাটস ওয়াই ইট উইল বি সেডিমেন্টেড। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা যে লোকাল পলিউটেন্টস, তারপর হচ্ছে রিজনাল পলিউটেন্টস এগুলো যে পড়েছিলাম না, তো লোকাল পলিউটেন্টস ধরো যে তোমার একটা চিমনির দৈর্ঘ্য হচ্ছে মানে হাইটে সে কম, ঠিক আছে, তাহলে এটা দিয়ে যে ধোঁয়াগুলো বের হবে, বলো। ম্যাম আপনার বোধহয় নেটে একটু সমস্যা হচ্ছে। আমার নেটে সমস্যা হবে কেন বাবা, এটা হচ্ছে মোবাইলের নেট নাই, আমি কি করতে পারি বলো? আমার এখানে ক্লিয়ার শোনা যাচ্ছে। এখন ও এটা তাহলে বোধহয় শুধুমাত্র ম্যাম আমার আমার নেটে আমার সমস্যা জায়গা থেকে হচ্ছে। হচ্ছে ব্যাপারটা এরকম না, তোমার ওখানে নেটে সমস্যা থাকতে পারে। হ্যাঁ যাই হোক, একটু চেষ্টা করো বোঝার, কি বলছি। না ম্যাম আপনার আমার কি কথা কেটে কেটে আসছে? ম্যাম এখন তো ঠিক আছে। ম্যাম এখন ঠিকই ছিল। আচ্ছা আচ্ছা, যদি না বুঝতে পারো তাহলে জিজ্ঞেস করবো, আর তাহলে ওটা আবার রিপিট করবো, হয়ে যাবে। আচ্ছা, টল স্টেকের যে ব্যাপারটা, তোমার হচ্ছে যদি স্টেকের হাইট কম হয় সেই ক্ষেত্রে আমার স্মোকটা ধরো যে এই জায়গাটাতে ইমিট হলে তার আশেপাশে ডিপোজিটেড হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো টল স্টেকের মাধ্যমে যেটা এমফাসাইজ করা হয় বা যেটা এনশিওর করা হয় সেটা হচ্ছে আমার স্মোকটাকে আমি আপার অ্যাটমসফিয়ারে রিলিজ করছি। এখন আপার অ্যাটমসফিয়ারে রিলিজ করলে কয়েকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে আমার লোকাল পলিউশন হচ্ছে না, আমার ইন্ডাস্ট্রিটা যেই জায়গাটাতে সেই জায়গাটাতে পলিউশন হচ্ছে না, এবং সেটা আলটিমেট ধরো যে কনসিকুয়েন্স হতে পারে যে এয়ার পলিউশন ক্রিয়েট হচ্ছে, সরি অ্যাসিড রেন ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের রিজনাল পলিউটেন্ট। একটু বুঝছো? নাকিবুল হাসান জি কি ম্যাম। বলতে চাও? মিস ভুলে চাপ লাগছিল। আচ্ছা, তো হচ্ছে আমরা কন্ট্রোলিং মেথডের দিকে যদি যাই তাহলে গ্যাসিয়াস পলিউটেন্টকে আমরা তিনটা ভাবে কন্ট্রোল করতে পারি, এটা হচ্ছে কম্বাশন, অ্যাবজর্পশন আর এটা হচ্ছে অ্যাডসর্পশন। আর হচ্ছে আমরা যে পার্টিকুলেটস এর কথা পড়েছিলাম, পার্টিকুলেটস এর মধ্যে আমাদের ছিল যে ওটার যেই সাইজ বা ডায়ামিটার সেটার উপর ডিপেন্ড করে আমার হচ্ছে কন্ট্রোলিং মেজারের দিকে যেতে হবে। তো পার্টিকুলেটস গুলাকে আমরা হচ্ছে কয়েকটা ভাবে তোমার কন্ট্রোল করতে পারি। একটা হচ্ছে সেডিমেন্টেশন আর গ্র্যাভিটেশনাল সেটলিং চেম্বার, আর এটা হচ্ছে ইম্প্যাকশন। আমরা যে কিছুক্ষণ আগে বললাম না যে হচ্ছে তুমি কোনো ইসে দিতে পারো, ইনস্ট্রুমেন্ট দিতে পারো, ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারো বা কন্ট্রোলিং কোনো টেকনোলজি ইউজ করতে পারো যেটার মাধ্যমে তুমি এয়ার পলিউটেন্টসটাকে ডিস্ট্রয় করে ফেলতে পারবা অথবা অল্টার করতে পারবা অথবা ট্র্যাপ করতে পারবা, ঠিক আছে। তো এই মেথডস গুলো হচ্ছে ওই জিনিসটাকে এমফাসাইজ করে। এখন এটা সবসময় যে ডিস্ট্রয় করে ফেলছে তা না, সেটা হচ্ছে এরকম হতে পারে যে এয়ার পলিউটেন্ট গুলোকে ট্র্যাপ করে রাখছে, দ্যাট মিনস হচ্ছে এটাকে এয়ারে ইমিট হতে দিচ্ছে না, ঠিক আছে। দেন হচ্ছে পার্টিকুলেটস এর ক্ষেত্রে তোমার এই সেডিমেন্টেশন আর গ্র্যাভিটেশনাল সেটলিং চেম্বার একটা প্রসেস, দেন হচ্ছে ইম্প্যাকশন আর সাইক্লোনিক সেপারেটর, দেন হচ্ছে ফিল্ট্রেশন, দেন হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর এন্ড লিকুইড স্ক্রাবিং। এগুলো হচ্ছে অল দ্য নেম অফ দ্য টেকনোলজিস or methods by which we can control the particulate matters, ঠিক আছে। এখন আমরা আসি তোমার কম্বাশন। আমরা গত ক্লাসে মনে হয় পড়েছিলাম যে কম্বাশনের মধ্যে ছিল যে আমরা ইনকমপ্লিট যেই ইসে হয় কম্বাশন হয়, সেই ইনকমপ্লিট কম্বাশনের মাধ্যমে তোমার হার্মফুল কোনো পলিউটেন্ট ক্রিয়েট হতে পারে। তো সেটাকে কমপ্লিট কম্বাশনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেটাকে আরো বেশি টেম্পারেচারে অক্সিজেনের সাপ্লাইয়ের মধ্যে দিয়ে এটাকে কম্বাশন করা হয়। এবং এটার তোমার মেইন যে থিম সেটা হচ্ছে যে আমি যখন দেখছি যে অনেক বেশি হার্মফুল পলিউটেন্ট ক্রিয়েট হচ্ছে, ওটাকে যদি আমি কম্বাশন প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাই এবং লেস হার্মফুল পলিউটেন্ট আমি ক্রিয়েট করতে পারি, সেটাই হচ্ছে আমার এখানে আলটিমেট অ্যাচিভমেন্ট। যেমন দেখো এখানে একটা প্রসেসের কথা বলা আছে যেটার মাধ্যমে তোমার অর্গানিক পলিউটেন্ট গুলাকে কম্বাশন প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে সেখান থেকে ওয়াটার ভ্যাপার আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড ক্রিয়েট করা হয়, ঠিক আছে। তো একটা হতে পারে যে তোমার কোন একটা প্রসেস থেকে কার্বন মনোক্সাইড ক্রিয়েট হচ্ছে, তো এই কার্বন মনোক্সাইড ইজ মোর হার্মফুল দেন কার্বন ডাই অক্সাইড। তো সেখানে তোমার কিছুটা হলেও ফ্যাসিলিটেট করবে কোন প্রসেসটা, যে প্রসেসের মধ্যে দিয়ে আমি কার্বন মনোক্সাইড রিলিজ না করে কার্বন ডাই অক্সাইড রিলিজ করব। কারণ গত ক্লাসে বলেছিলাম যে কার্বন ডাই অক্সাইড যদি আমার ইয়ারে রিলিজ হয়
সেই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড এটা ইউজ আপ হয়ে যেতে পারে প্ল্যান্টস এর মাধ্যমে। প্ল্যান্টস তার রেসপিরেশন সিস্টেমের জন্য কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে নিয়ে নেয়, কিন্তু সেটা যদি কার্বন মনোক্সাইড ফরমেশনে থাকে তাহলে এটা প্ল্যান্ট দিয়ে ইউজ আপ হতে পারবে না। বুঝতে পারছো? কথা শোনা যাচ্ছে? কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, দেন হচ্ছে তোমার ছিল আমাদের অ্যাবজর্পশন প্রসেস আর একটা হচ্ছে অ্যাডসর্পশন প্রসেস। তো তোমাদের মধ্যে কারো কোনো আইডিয়া আছে যে অ্যাবজর্পশন আর অ্যাডসর্পশন প্রসেস কি? আপন কর। আপন কর। জি ম্যাম। অ্যাবজর্পশন আর অ্যাডসর্পশন প্রসেস সম্পর্কে কোনো আইডিয়া আছে? ম্যাম আপনি গত ক্লাসে বলেছিলেন যে অ্যাবজর্পশন হচ্ছে কোনো একটা সারফেসের উপর যদি আমি গ্যাসিয়াস বা লিকুইড জাতীয় কোনো একটা দূষক যদি আমি মানে পাস করাই, তাহলে ওই সারফেসটার সম্পূর্ণ অংশ যদি ওই দূষকটাকে ক্যাপচার করতে পারে তাহলে সেটা হবে অ্যাবজর্পশন। আর কোনো একটা শুধু যদি উপরের পোর্শনটা যদি ওই দূষকটাকে আটকে ধরতে পারে তাহলে সেটা হবে অ্যাডসর্পশন। রাইট, সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে অ্যাবজর্পশন হচ্ছে তোমার এটা বাল্ক ফেনোমেনা। তার মানে হচ্ছে যে আমি যে ম্যাটেরিয়ালটাকে অ্যাবজর্বেন্ট হিসেবে ইউজ করছি সেটার মধ্যে তোমার টোটাল সারফেসের মধ্যে টোটাল ম্যাটেরিয়ালটার মধ্যে পেনিট্রেটেড হবে, সেটা হবে আমার অ্যাবজর্পশন প্রসেস। আর অ্যাডসর্পশন যেটা, সেটা হচ্ছে যে আমি যে ম্যাটেরিয়ালটাকে অ্যাডসর্বেন্ট হিসেবে ইউজ করছি, তার মানে যে অ্যাডসর্ব করবে তার সারফেসের মধ্যে শুধুমাত্র আমার পলিউটেন্টটা অ্যাটাচ হয়ে থাকবে, তাই না? তো এগুলো আমরা গত ক্লাসে বলেছিলাম। এবং অ্যাবজর্পশন প্রসেস আমি যখন এটাকে এয়ার পলিউটেন্টস রিমুভ করার জন্য ব্যবহার করছি তখন আমরা বলেছিলাম যে এটা হতে পারে যে এরকম যে তুমি একটা চেম্বারের মধ্যে দিয়ে তোমার যে পলিউটেড গ্যাস স্ট্রিম, তার মানে হচ্ছে ইন্ডাস্ট্রিতে তোমার যে গ্যাস স্ট্রিমটা ক্রিয়েট হচ্ছে ইফ্লুয়েন্ট ইয়ারটা পলিউটেড ইয়ার, সেটাকে আমি পাস করব একটা লিকুইড মিডিয়ামের উপর দিয়ে। এখন লিকুইড মিডিয়ামের কাজ কি? লিকুইড মিডিয়ামটাকে আমি এমনভাবে সিলেক্ট করব যেন আমার ইয়ার স্ট্রিমের মধ্যে যে পলিউটেন্টস গুলো আছে সেই পলিউটেন্টস গুলাকে লিকুইড অ্যাবজর্ব করতে পারবে। যেমন হচ্ছে যে আমাদের যে নর্মাল ওয়াটার সারফেস অথবা ওয়াটার বডি, হ্যাঁ, সেখানে কিন্তু হচ্ছে অক্সিজেন ডিজলভ থাকে। এখন ডিজলভ হয় কিভাবে? সে ডিজলভ হয় এয়ার থেকে অক্সিজেন তোমার H2O এর সাথে রিঅ্যাকশন করতে থাকে, পানির যে আপার সারফেস সেই সারফেসের সাথে রিঅ্যাকশন করতে থাকে, অক্সিজেনটা তোমার ডিজলভ হয় বা অক্সিজেনটা হচ্ছে পানির মধ্যে চলে আসে, যেটা দিয়ে হচ্ছে তোমার ওই যে অ্যাকোয়াটিক যে অ্যানিমালস গুলো আছে, মানে হচ্ছে তুমি ফিশ বলো অথবা ছোট ছোট যেই অ্যানিমালস গুলো থাকে ওয়াটার বডিতে, সেগুলা সার্ভাইভ করে। কারণ হচ্ছে ওদের জন্য তো হচ্ছে তোমার অক্সিজেন প্রয়োজন, এই অক্সিজেনটা থাকে পানির মধ্যে ডিজলভ হিসেবে। ডিজলভ হয় কোথা থেকে? এয়ার থেকে। তো এই অ্যাবজর্পশন প্রসেসের মধ্যে আমি কোনো লিকুইড অ্যাবজর্বেন্টের উপর দিয়ে আমার হচ্ছে গ্যাসিয়াস স্ট্রিমটাকে পাস থ্রু করব এবং আমি এটা চেষ্টা করব যে আমার কি বলে গ্যাস স্ট্রিমের মধ্যে যে পলিউটেন্টস গুলো আছে সেই পলিউটেন্টস গুলো আমার লিকুইডের মধ্যে অ্যাবজর্ব হবে এবং তাদের মধ্যে কোনো একটা রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন হয়ে আমার পলিউটেন্টস গুলা ইয়ার স্ট্রিমের সাথে নর্মাল ইয়ার স্ট্রিমের মধ্যে থাকবে না, ওটা হচ্ছে ট্রিটেড হয়ে যাবে। তো এই অ্যাবজর্পশন প্রসেসের মধ্যে এখন দেখো এখানে তুমি লিকুইড একটা মিডিয়ামকে অ্যাবজর্বেন্ট হিসেবে ইউজ করছো আর তুমি চাচ্ছ যে এয়ার পলিউটেন্ট গুলোকে রিমুভ করতে। সো এখানে একটা খুব ভালো কেমিক্যাল রিঅ্যাকশনস থাকতে হবে। কেমিক্যাল রিঅ্যাকশনস থাকতে হবে কিসের মধ্যে? সেটা হচ্ছে লিকুইড এবং গ্যাস, এই দুইটার মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন থাকতে হবে। এখন ওই যে আপন করা অথবা কেউ একজন যে বলেছে 8 নম্বর কোশ্চেনের মধ্যে কি কোশ্চেনটা বুঝো নাই, সে 8 নম্বর কোশ্চেনের হচ্ছে অ্যান্সার এখানে যে তোমার কোন কোন জিনিসগুলোর উপর ডিপেন্ড করে এফিসিয়েন্সি অফ অ্যাবজর্পশন অ্যান্ড অ্যাডসর্পশন প্রসেস। তো আমাকে আগে বুঝতে হবে অ্যাবজর্পশন প্রসেসটা কি। আমি এয়ার পলিউশনের ক্ষেত্রে অ্যাবজর্পশন করার চেষ্টা করছি লিকুইড মিডিয়ামের সাথে গ্যাসিয়াস যে স্ট্রিমটা আছে, ইফ্লুয়েন্ট গ্যাসের যে স্ট্রিমটা আছে সেটার রিঅ্যাকশন করতে। সো এখানে কয়েকটা জিনিস ডিপেন্ড করে, যেমন হচ্ছে দ্য কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি অফ দ্য গ্যাসিয়াস পলিউটেন্টস ইন দ্য লিকুইড ফেজ। আমার যখন গ্যাস স্ট্রিমটা লিকুইডের ওপর দিয়ে পাস করবে তখন তাদের মধ্যে একটা খুব ভালো কেমিক্যাল রিঅ্যাকশন হতে হবে।
বুঝতে পারছো আমার কথা? শুনতে পাচ্ছ কিছু? ইয়েস ম্যাম, শুনতে পাচ্ছি। Okay, the chemical reactivity of the gaseous pollutants in the solid phase. Then also the extent of the surface contact between the liquid and gas. তুমি যে এই যে আমরা বলছি যে কেমিক্যাল রিঅ্যাকশন হতে হবে কিসের মধ্যে? আমার যে লিকুইডটাকে অ্যাবজর্বেন্ট হিসেবে ইউজ করছি সেটার সাথে। ম্যাম কথাগুলো কেটে কেটে আসছে এখন। এখন এখন শুনতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো এই কেমিক্যাল রিঅ্যাকশন হওয়ার জন্য তোমার সারফেস কন্ট্যাক্টটা ইম্পর্টেন্ট। সারফেস কন্ট্যাক্ট না হলে তাদের মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশনস হবে না, এটা খুব স্বাভাবিক। দেন হচ্ছে দ্য কন্ট্যাক্ট টাইম, কতক্ষণের জন্য আমি এই দুইটা ফেজকে একসাথে রাখছি। দুইটা ফেজ কি কি? আমার গ্যাসিয়াস ফেজ আর হচ্ছে আমার লিকুইড ফেজ। এই দুইটার মধ্যে যদি আমি কমিউনিকেট হওয়ার মতো বা কেমিক্যাল রিঅ্যাকশন ফুলফিল হওয়ার মতো যদি টাইম না দেই, অথবা গ্যাস স্ট্রিমটাকে যদি অনেক স্পিডে মুভ করাই, তাহলে তো সেটার মধ্যে রিঅ্যাকশনস হতে পারবে না। সো আমাকে এটা এনশিওর করতে পারতে হবে যে আমার গ্যাস স্ট্রিমের যে ফ্লো সেটা হচ্ছে এরকম রেঞ্জে থাকবে যেন সে লিকুইড ফেজের সাথে তোমার কেমিক্যাল রিঅ্যাকশনস করতে পারে। ঠিক আছে? দেন হচ্ছে দ্য কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাবজর্ভিং মিডিয়াম। এখন দেখো যে আমি যেই মিডিয়ামটাকে অ্যাবজর্বেন্ট হিসেবে ইউজ করছি সেটার কনসেন্ট্রেশন যদি অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে কি সে আর অ্যাবজর্পশন করতে পারবে কিনা? যদি আমি অ্যাবজর্বিং মিডিয়াম হিসেবে যে লিকুইডটা ইউজ করছি সেটা যদি অনেক বেশি থিক হয়ে যায়, ওটার কনসেন্ট্রেশন যদি অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ওর অ্যাবজর্পশন ক্যাপাসিটি আস্তে আস্তে বাড়বে না কমবে? কমবে, রাইট। তো সেটা আমাকে দেখতে পারতে হবে। যদি হচ্ছে এটা তোমার বিয়ন্ড ইটস লিমিট বা বিয়ন্ড ইটস ক্যাপাসিটি যদি চলে যায়, সেই ক্ষেত্রে আমার লিকুইড মিডিয়ামটাকে আবার রিনিউ করতে হবে বা রিপ্লেস করতে পারতে হবে। বুঝতে পারছো এটুকু? শুনতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। তো হচ্ছে তোমার নর্মালি যেই অ্যাবজর্বেন্ট গুলো ইউজ করা হয় তোমার কিছু ওয়েল নন পলিউটেন্টস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে অক্সাইড অফ নাইট্রোজেনের জন্য অ্যাবজর্বেন্ট হিসেবে ইউজ করা হয় তোমার ওয়াটার, এন্ড হচ্ছে অ্যাকুয়াস নাইট্রিক অ্যাসিড। দেন হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, এটার জন্য অ্যাবজর্বেন্ট হিসেবে ইউজ করা হয় ওয়াটার। দেন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। ম্যাম কথা কেটে কেটে আসছে। আচ্ছা, তারপরে শুনতে থাকো। হঠাৎ ম্যাম কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন আমি জানি না, ওভারঅল মনে হয় মোবাইলের নেটওয়ার্ক, তারপর হচ্ছে মোবাইলের যে নেট, সবগুলোরই স্পিড খুব আপ ডাউন করে। আই ডোন্ট নো। দেন হচ্ছে অক্সাইড অফ সালফার, সেটার জন্য অ্যাবজর্বেন্ট। ম্যাম নাইট্রোজেন অক্সাইড এখান থেকে একটু শুরু করলে ভালো হয়। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার নরমাল কমন এক্সাম্পলস। হ্যাঁ, যে হচ্ছে এটা সিলেক্ট করা হয় কিভাবে, যে অ্যাবজর্বেন্ট হিসেবে তোমার এই যে এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছ, তার মানে হচ্ছে যে এই অক্সাইড অফ নাইট্রোজেনস এটার সাথে তোমার ওয়াটার রিঅ্যাকশনস খুব ভালো। দেন হচ্ছে অ্যাকুয়াস যে নাইট্রিক অ্যাসিড আছে সেটার রিঅ্যাকশনস খুব ভালো। সেটা দেখে কিন্তু অ্যাবজর্বেন্ট ফিক্স করতে হবে। অ্যাবজর্বেন্ট তুমি যে কোনো একটা কিছুকে দিয়ে রাখতে হবে, তার মধ্যে তোমাকে দেখতে পারতে হবে যে এই দুইটার মধ্যে আমি যেটাকে অ্যাবজর্বেন্ট হিসেবে ইউজ করছি এবং আমি যে পলিউটেন্টটাকে রিমুভ করতে চাচ্ছি, তাদের মধ্যে যদি কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি খুব ভালো হয়, যদি রিঅ্যাকশনস খুব ভালো হয়, তাহলে কিন্তু আমি সেটাকে রিমুভ করতে পারবো বা অ্যাবজর্ব করতে পারবো, রাইট? দেন হচ্ছে তোমার হাইড্রোজেন ফ্লোরাইড, এটার জন্য তোমার অ্যাবজর্বেন্ট হিসেবে ইউজুয়ালি ইউজ করা হয় ওয়াটার। দেন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর হচ্ছে অক্সাইড অফ সালফার, সেটার জন্য ইউজ করা হয় ওয়াটার, অ্যালকালাইন ওয়াটার। দেন হচ্ছে সাসপেনশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম সালফেট, এগুলোকে অ্যাবজর্বেন্ট হিসেবে ইউজ করা হয়। এখন এটা হচ্ছে তোমাদের কাছে একটু নতুন লাগতে পারে যে এয়ার পলিউশন, সেটাকে আবার কন্ট্রোল কিভাবে করা যায়। তোমরা যদি হচ্ছে সময় থাকে তোমাদের কাছে, তোমরা একটু নেটে ঘাটাঘাটি করবা, দেখবা যে বিভিন্ন মানে কয়েকটা কান্ট্রিতেই এরকম অনেক ধরনের এয়ার কন্ট্রোলিং মেজার নেওয়া হয়। যেমন হচ্ছে বাংলাদেশে তোমার গত বছর মনে হয় যখন ইস্যু হয়ে গেল যে তোমার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স,
বা বাতাসের অবস্থা যখন খুব খারাপ হয়ে গেল তখন কি করা হলো যে ট্রাক দিয়ে দিয়ে পানি দেওয়া হলো, মনে আছে? হ্যালো, হ্যাঁ ম্যাম, মনে আছে ওই যে হলুদ রঙের গাড়িগুলো দিয়ে হলুদ নিচে রং হোক অথবা পানি সবুজ ছিটালো রং হোক, রাস্তার যেই মধ্যে। রঙই হোক, তোমার হচ্ছে সেটাকে কি করা হলো যে রোডের মধ্যে ওটাকে দেওয়া হলো যেন ওখানকার যে ডাস্ট গুলো আছে সেগুলো সার্টেন টাইমের জন্য আর হচ্ছে তোমার বাতাসের মধ্যে না চলে আসতে পারে। তাই না? এটা হচ্ছে একটা মেজার। আবার হচ্ছে তোমার চায়নাও তো হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা হচ্ছে ওদের অনেক ধরনের ইন্ডাস্ট্রিজ আছে এবং সেটাও দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ইকোনমিক্যালি এস্টাবলিশড একটা কান্ট্রি। তো ওদেরও কিন্তু এনভায়রনমেন্টের অবস্থা যথেষ্ট খারাপ। হ্যাঁ, এবং তাদের হচ্ছে তোমার এয়ার কন্ট্রোলিং মেজার হিসেবে তারা এই ধরনের ভেহিকেল ইউজ করে, যেটা দিয়ে হচ্ছে তোমার পানি ছিটিয়ে দেয় হচ্ছে তোমার রোডের মধ্যে আর হচ্ছে ওপরেও। আবার কিছু কিছু জায়গাতে দেখা যায় যে প্রতি সপ্তাহে একদিন অথবা 2 দিন আর্টিফিশিয়াল রেইনিং এর সিস্টেম করা হয়। আর্টিফিশিয়াল রেইনিং হচ্ছে যে তোমার ওখানে আর্টিফিশিয়ালি ক্লাউড ফর্মেশন করে ওখান থেকে হচ্ছে প্রেসিপিটেট করা হয় বা রেইন ফর্মেশন করা হয়। এটা করা হয় যেন হচ্ছে বাতাসের কোয়ালিটি কিছুটা হলেও ভালো হয়। এখন বাতাসের কোয়ালিটি তো রেন হলে আলটিমেটলি ভালো হবে, কারণ হচ্ছে যেসব ধূলিকণা তোমার বাতাসের মধ্যে আছে সেগুলো হচ্ছে যখন সেডিমেন্টেড হয়ে যায় তখন তোমার এয়ার কোয়ালিটি ভালো হবে। দেন হচ্ছে আরো এরকম অনেক এক্সাম্পলস আছে। সো ইফ ইউ ফিল ইন্টারেস্টেড দেন ইউ মাস্ট সার্চ ফর ইট। ওকে, তারপর হচ্ছে তোমার অ্যাডজর্পশন আমরা হচ্ছে গত ক্লাসে একটু একটু বলেছিলাম। সেটার মধ্যে হচ্ছে ছিল যে পোরাস সলিড অ্যাডসর্বেন্ট, মানে হচ্ছে আমি আমার এয়ারটাকে পিউরিফাই করতে চাচ্ছি এবং এয়ারের মধ্যে যে গ্যাসিয়াস যে পলিউটেন্টস গুলো আছে সেগুলোকে রিমুভ করতে চাচ্ছি, এবং এখানে তোমার এই অ্যাডসর্পশন এই প্রসেসের মধ্যে আমি চাচ্ছি যে সলিড কোন একটা মিডিয়ামকে অ্যাডসর্বেন্ট হিসেবে ইউজ করতে। তো আমরা তো মনে হয় দেখিয়েছিলাম না, একটা দুইটা ফিগারের মতো দেখিয়েছিলাম না যে অ্যাডসর্পশন প্রসেস আর অ্যাবজর্পশন প্রসেস কিভাবে হয়। as far I can remember আমি তোমাদের পিকচার শো করেছিলাম না? আচ্ছা, তো এই অ্যাডসর্পশনের মধ্যে in this technique the gaseous effluents are passed through the porous solid adsorbent। এখানে এই porous কথাটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমার এই সলিড সারফেসের মধ্যে তোমার porous পার্টস থাকতে হবে। এই পোরাস পার্টসের মধ্যে তোমার গ্যাসিয়াস যে পলিউটেন্টস গুলোকে তুমি রিমুভ করতে চাচ্ছ সেগুলো অ্যাটাচ হবে। ঠিক আছে? The organic and inorganic constituent of the effluent gas are held in the interface of the solid adsorbent by physical adsorption and chemisorption। তো এখানে আমরা বলছি যে আমাদের গ্যাসিয়াস যে ইফ্লুয়েন্টসটা আছে বা গ্যাসিয়াস যে পলিউটেন্টস গুলো আছে সেগুলো আমি সলিড সারফেসের মধ্যে অ্যাটাচ করছি। ঠিক আছে? তো এটা দুটো ভাবে হতে পারে। এটা হচ্ছে শুধুমাত্র থাকতে পারে, তাদের মধ্যে কোনো ধরনের কেমিক্যাল রিঅ্যাকশনস হবে না, আবার আরেকটা হতে পারে কেমিক্যাল রিঅ্যাকশন হতেও পারে। যদি কেমিক্যাল রিঅ্যাকশনস হয় ইন দ্যাট কেস ওই অ্যাডসর্পশনটাকে আমরা বলবো কেমিজর্পশন। বা তোমরা নিজেরা একটু মিউট হয়ে যাও তো, যে কথা বলবো সে আনমিউট করে কথা বলি। ওকে, ইস্যুর ডেট 13 তারিখ তাই হচ্ছিল। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ? 5 ডিসেম্বর। না, আপনি একটু মিউট করে দেন। এই রিশাদ মিউট কর। আচ্ছা, দেখো এই অ্যাডসর্পশন প্রসেস দুটো ভাবে হতে পারে। এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাডসর্পশন আর এটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন হয়। আচ্ছা, এখন এই অ্যাডসর্পশন প্রসেস কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে বা এটা ইফিসিয়েন্সি কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এখন দেখো পোরাস সলিড অ্যাডসর্বেন্ট বা পোরাস যে পার্টস, সেই পার্টস গুলো যত বেশি থাকবে আমার অ্যাডসর্পশনের ইফিসিয়েন্সি তত বেশি ভালো হবে। আমরা হচ্ছে কয়লার কথা মানে বলেছিলাম যে কয়লা হচ্ছে বা অ্যাক্টিভেটেড চারকোল আমরা যেটাকে বলি, যেটা কার্বন দিয়ে ক্রিয়েট করা হয়। সেই অ্যাক্টিভেটেড চারকোল ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডসর্বেন্ট ইন দ্য ওয়ার্ল্ড স্টিল নাও। ইট ক্যান বি ইউজড ম্যাম কথা কেটে আসতেছে। এখন শুনতে পাচ্ছ?
হ্যালো। এখন শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা বলো তো, যে হচ্ছে আমরা গত ক্লাসে একটা ভালো অ্যাডজর্বেন্টের কথা বলেছিলাম, মনে আছে কারো কি? মিস অ্যাক্টিভেটেড চারকোল। অ্যাক্টিভেটেড চারকোল, রাইট। তো আমরা বলেছিলাম যে ছোটবেলায় তো আমরা কয়লা দেখেছি, তো কয়লার মধ্যে ছোট 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 অনেক পোর থাকে, এবং তুমি যদি ওটাকে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখো, যে ওটা যদি হচ্ছে তোমার মরফোলজিক্যাল যে স্টাডি, সেটা যদি তুমি করো তাহলে দেখবা যে অনেক ছোট 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 পোরের মতো আছে। তো এই পোরগুলোর জন্য অ্যাক্টিভেটেড কার্বন একটা ভালো অ্যাডজর্বেন্ট হিসেবে কাজ করে, এবং হচ্ছে কার্বন বেসিক্যালি অনেক কিছুর সাথে রিঅ্যাকশনস করতে পারে, সেটা হচ্ছে এইটাকে অ্যাডজর্বেন্ট হিসেবে ইউজ করার আরেকটা কারণ। ঠিক আছে, তো এই অ্যাডজর্পশন প্রসেসের যে ইফিসিয়েন্সি বা আমার প্রসেসটা কতটুকু বেশি সাকসেসফুল হচ্ছে, সেটা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে দ্য সারফেস এরিয়া পার ইউনিট ওয়েট অফ দ্য অ্যাডজর্বেন্ট। আমি যে ম্যাটেরিয়ালটাকে অ্যাডজর্বেন্ট হিসেবে ইউজ করছি সেটার সারফেসের মধ্যে তোমার কতগুলো পোর আছে বা পোরাস পার্টস কতটুকু আছে, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেন হচ্ছে দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য অ্যাডজর্বেন্ট। আমার এই অ্যাডজর্বেন্ট হিসেবে আমি যে ম্যাটেরিয়ালটাকে ইউজ করছি সেটা যত ভালো কেমিক্যাল রিঅ্যাকশনস করতে পারবে, তত ভালো সে অ্যাডজর্ব করতে পারবে, রাইট? দেন হচ্ছে দ্য নেচার অ্যান্ড দ্য কনসেন্ট্রেশন অফ দ্য গ্যাস বিং অ্যাডজর্ব। আমার মানে অ্যাডজর্বেন্ট এটার মধ্যে কতটুকু গ্যাস তোমার অ্যাডজর্বড হয়েছে, সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আরেকটা জিনিস হচ্ছে যে তোমার এই অ্যাডজর্পশন প্রসেসের মধ্যে বা অ্যাডজর্বেন্ট যেটার মধ্যে আমি অ্যাডজর্ব করতে চাচ্ছি, সেটার যে কনসেন্ট্রেশন, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ হচ্ছে আমরা যে পোরের কথা বলছি, সেই পোরগুলো যদি সবগুলো ফিল আপ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আর ফার্দার অ্যাডজর্পশন প্রসেস হতে পারবে না। তো সেই ক্ষেত্রে কি দেখা যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার যে অ্যাডজর্বেন্ট হিসেবে যে ম্যাটেরিয়ালটাকে ইউজ করছি, সেটাকে আমার রিপ্লেস করতে হবে বা ওটাকে পরিষ্কার করতে হবে। ক্লিন করে ফেললে যে ওই পোরগুলোকে যদি আমি এমটি করে ফেলতে পারি, তখন আমার অ্যাডজর্পশন প্রসেসটা আবার তোমার কাজ করতে পারবে, রাইট? তো আমরা যেরকম অ্যাবজর্পশনের মধ্যে বেশ কিছু এক্সাম্পল দেখলাম, সেরকম হচ্ছে অ্যাবজর্পশনের জন্য এরকম কিছু এক্সাম্পল আছে। তোমরা যদি দেখো যে কমার্শিয়াল জিওলাইট অথবা জিওলাইট লিখে যদি সার্চ দাও নেটে, তারপর যদি ইমেজগুলো দেখো, তাহলে দেখবা যে সেটাও হচ্ছে কয়লার মতো, ওখানে কিছু ছোট 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 পোর আছে। তো এই পোরগুলোর জন্যই সেই জিওলাইটটাকে অ্যাডজর্বেন্ট হিসেবে ইউজ করা যায়। যেমন হচ্ছে অক্সাইড অফ নাইট্রোজেন, এটাকে অ্যাডজর্ব করার জন্য বা রিমুভ করার জন্য বেসিক্যালি সিলিকা জেল ইউজ করা হয়, হচ্ছে কমার্শিয়াল জিওলাইট ইউজ করা হয়। এখন ইফ ইউ ওয়ান্ট টু ভিজুয়ালাইজ হোয়াট ইজ জিওলাইট, দেন ইউ মে সার্চ বাই রাইটিং ইটস নেম। জিওলাইট লিখে ইমেজ দেখবা যে ওখানে ছোট 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 পোর থাকে। দেন হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, এটার জন্য হচ্ছে তোমার লাইমস্টোন। দেন হচ্ছে পোরাস পিলেট অফ সোডিয়াম ফ্লোরাইড। দেন হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এটার জন্য তোমার পালভারাইজড লাইমস্টোন আর ডলোমাইট, আলকালাইজড অ্যালুমিনা, এগুলো কি ইউজ করা হয়। দেন হচ্ছে অর্গানিক সলভেন্ট ভ্যাপরস, এটার জন্য অ্যাডসর্বেন্ট হিসেবে ইউজ করা হয় তোমার অ্যাক্টিভেটেড কার্বনকে। আচ্ছা, আমরা কি গত ক্লাসে এটা পড়েছিলাম না, সেডিমেন্টেশন? হ্যালো না মিস, এটা পড়া হয়নি। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা এই যে কিছুক্ষণ আগে বললাম যে গ্যাসিয়াস পলিউটেন্টস গুলোকে রিমুভ করার জন্য আমরা তিনটা টেকনিক ইউজ করি। একটা হচ্ছে কম্বাশন, একটা হচ্ছে অ্যাবজর্পশন, আর একটা হচ্ছে অ্যাডসর্পশন। আর এটা হচ্ছে আমার পার্টিকুলার ম্যাটারকে রিমুভ করার জন্য আমরা কতগুলো টেকনিক ইউজ করি, তার মধ্যে একটা হচ্ছে সেডিমেন্টেশন আর গ্র্যাভিটেশনাল সেটলিং চেম্বার। এটাতে দেখো কি হয় যে পার্টিকুলেট ম্যাটার যখন আমি বলছি, তখন তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে সলিড পার্টিকেলস, সলিড টাইনি পার্টিকেলস, যেটা কিনা হচ্ছে ডায়ামিটার অনেক বেশি কম, সেটা অনেক বেশি ছোটও হতে পারে, আবার একটু একটু বড়ও হতে পারে, রাইট? তো এইটাকে রিমুভ করার জন্য যে টেকনিক ইউজ করা হয়, তার মধ্যে একটা খুব কমন বা হচ্ছে খুব সিম্পল প্রসেসের একটা হচ্ছে সেডিমেন্টেশন আর গ্র্যাভিটেশনাল সেটলিং চেম্বার। এখন বাই ইটস নেম দেখো গ্র্যাভিটেশনাল সেটলিং চেম্বার, তার মানে এখানে গ্র্যাভিটেশনাল যে ফোর্স আছে বা গ্র্যাভিটেশনাল যে ওয়েট আছে, সেটাকে ইউজ করে আমি এখানে রিমুভ করতে চাচ্ছি। দিস ইজ সিম্পল, বাই ইটস নেম উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস, রাইট? তো এখানে দেখো আমরা যদি একটু পিকচারের দিকে তাকাই, এখানে হচ্ছে একটা চেম্বারের মতো। এখন এই চেম্বারের মধ্যে এখানে দেখো যে পলিউটেড গ্যাস ইনলেট, তার মানে এটা দিয়ে হচ্ছে পলিউটেড গ্যাসটাকে আমি এখানে এন্ট্রি করাচ্ছি, এবং আমার ট্রিটমেন্ট প্রসেসের জন্য আমি এই চেম্বারটাকে ফিক্স করেছি, ঠিক আছে? এখন এই চেম্বারের মধ্যে আমরা বেশ কিছু এই যে ছোট্ট ছোট্ট ইসে দেখতে পাচ্ছ, প্লেটের মতো দেখতে পাচ্ছো? এখানে দেখো লেখা আছে যে হরাইজন্টাল ট্রেস, তার মানে হচ্ছে কিছু ট্রের মতো আছে বা কিছু প্লেটের মতো আছে, যেটাকে আমি হরাইজন্টালি সেট করেছি।
একটার পর একটা এরকম দিয়ে সেট করেছি। এখন এখানে নর্মাল টেকনিকটা কি? নর্মাল টেকনিকটা হচ্ছে আমি পলিউটেড গ্যাসটাকে আমি এন্ট্রি করতে দিচ্ছি এই চেম্বারের মধ্যে। এন্ট্রি করার পরে আমার যে পার্টিকুলার ম্যাটারগুলো আছে সেই ম্যাটারগুলা এই প্লেটের মধ্যে যখন বাধাপ্রাপ্ত হবে বা তারা যখন মুভ করছে, তখন যখন একটা হিন্ডার পাবে, একটা বাধা পাবে, তখন সে এই প্লেটগুলোর মধ্যে সেটেল ডাউন হবে। সরি, তখন সে প্লেটগুলোর মধ্যে সেটেল ডাউন হবে। এখন সেটেল ডাউন হওয়ার জন্য তোমার গ্র্যাভিটেশনাল যে ফোর্স বা গ্র্যাভিটেশনাল ওয়েট সেটাকে কাজ করছে। এটা হচ্ছে নর্মাল যে ফিজিক্সের ল, যে হচ্ছে তোমার যেই ম্যাটেরিয়ালসে একটু ওয়েট থাকবে সেটা হচ্ছে ওই গ্র্যাভিটেশনাল যে ফোর্স বা গ্র্যাভিটেশনাল যে ওয়েট সেটা যেটা সেটেল ডাউন হতে পারবে, এই প্রসেসের মাধ্যমে এটাকে কাজ করানো হয়। এখন আমরা যদি একটু লেখা পড়তে যাই, হচ্ছে রিমুভাল অফ দ্য আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? হ্যালো? জি ম্যাম, এখন শোনা যায়। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমি অন্য কোনো কিছু ইউজ করছি না, অন্য কোনো টেকনিক্স ইউজ করছি না, বা অন্য কোনো টেকনোলজি ইউজ করছি না, বা অন্য কোনো ট্রিটমেন্ট প্রসেস ইউজ করছি। এখানে আমি শুধুমাত্র গ্যাসটাকে ইনপুট করছি একটা চেম্বারের মধ্যে। সেই চেম্বারের মধ্যে আমার কিছু গ্র্যাভিটেশনাল ট্রে দেওয়া আছে বা কিছু বাধাপ্রাপ্ত হতে পারে গ্যাসটা, সেরকম কিছু সেটিংস করা আছে। ওই সেটিংসের ফলে ওই তোমার আমরা যে পার্টিকুলার ম্যাটারের কথা বলছি সেই পার্টিকুলার ম্যাটারগুলো আস্তে আস্তে সেটেল ডাউন হবে। ঠিক আছে, এটা হচ্ছে নর্মালি তোমার হ্যাঁ, এটা দিস ইজ ভেরি ইজি। আচ্ছা যাই হোক, আমরা যদি হচ্ছে বলতে চাই রিমুভাল অফ দ্য পার্টিকলস দোজ আর লার্জ ইনাফ টু সেটেল আন্ডার দ্য ফোর্স অফ গ্র্যাভিটি থ্রু দিস প্রসেস। এখানে দেখো যে আমার যে ছোট্ট ছোট্ট টাইনি যেই পার্টিকলস গুলো থাকতে পারে, লাইক আমরা পড়েছিলাম যে PM 2.5 পার্টিকুলার ম্যাটার অফ 2.5 ডায়ামিটার, দেন হচ্ছে পার্টিকুলার ম্যাটার অফ 10 ডায়ামিটার। এগুলো যেহেতু অনেক ছোট, আমরা ইমাজিন করতে পারি বা আমরা বুঝতে পারি যে এটা কত বেশি টাইনি হতে পারে, সেই জিনিসগুলোকে এই নর্মাল প্রসেসের মাধ্যমে তোমার রিমুভ করা ডিফিকাল্ট, বা নর্মাল প্রসেসের মাধ্যমে সেটা রিমুভ হবে না। দ্যাটস ওয়াই এখানে একটা কথা বলা আছে যে রিমুভাল অফ দ্য পার্টিকলস, যে পার্টিকলসগুলা কিছুটা হলেও বড়, দ্যাট ইজ লার্জ ইনাফ টু সেটেল আন্ডার দ্য ফোর্স অফ দ্য গ্র্যাভিটি থ্রু দিস প্রসেস। আমি বড় বড় যে পার্টিকলসগুলো আছে সেগুলোকে এটার মাধ্যমে সেপারেট করতে পারবো। The process may be used for the pre-treatment of the particulate matter in polluted air. এখন দেখো যে তুমি যখন ইন্ডাস্ট্রি থেকে যে গ্যাসটা ইমিটেড হচ্ছে সেটাকে একটা প্রসেসের মাধ্যমে কিন্তু আমি সবগুলাকে ইসে করতে পারবো না, মানে সবগুলা পলিউটেন্টকে রিমুভ করতে পারবো না। It may take some simultaneous processes. আমি একটা প্রসেসের পর আরেকটা প্রসেসের মধ্যে নিয়ে যাব, একটার পর আরেকটা, এরকম করে করে আমার পলিউটেড গ্যাস ইয়ারটাকে তোমার পিউরিফাই করতে পারতে হবে। বুঝতে পারছো? হ্যালো, কি সাউন্ড হইতেছে জানি? সাউন্ডটা হচ্ছে একটা বিপে একটা সাউন্ড আসছে। হ্যাঁ, বিপের একটা সাউন্ড হচ্ছে একটা ইসে থেকে, একটা মেশিন থেকে। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে বিপটাকে ইগনোর করো। ইগনোর করে এটা হচ্ছে তোমার এই প্রসেসটাকে প্রি ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা হয়। তার মানে যে কি একটা ঝামেলা, হ্যাঁ বন্ধ হয়েছে। আচ্ছা, দিস প্রসেস মে বি ইউজড ফর দ্য প্রি ট্রিটমেন্ট অফ দ্য পার্টিকুলার ম্যাটার ইন পলিউটেড এয়ার। আমার যখন ইন্ডাস্ট্রি থেকে গ্যাস স্ট্রিম আসবে বা পলিউটেড গ্যাসটাকে আমি একটা প্রসেসের পর আরেকটা প্রসেস, আরেকটা প্রসেসের পর আরেকটা প্রসেস, এরকম করে একদম আলটিমেটলি পিউরিফাই ইয়ারে পেতে পারি। ফর এক্সাম্পল, আমার যে পার্টিকুলার ম্যাটারগুলা বড় বড় পার্টিকুলার ম্যাটার আছে, পার্টিকুলার ম্যাটারগুলো হচ্ছে ডিপেন্ড আপন ইটস সাইজ। যেগুলো হচ্ছে বড় বড় পার্টিকুলার ম্যাটার আছে সেগুলোকে আমি যদি ফার্স্টে সেপারেট করে ফেলি, তাহলে দেখা যাবে যে আমি আস্তে আস্তে তোমার আরো কোনো স্পেসিফাইড প্রসেসের দিকে যেতে পারবো, যেগুলো ছোট ছোট পার্টিকুলার ম্যাটারকে রিমুভ করতে পারে। ঠিক আছে, সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ প্রি ট্রিটমেন্ট। আমরা যে হচ্ছে বাসায় আমাদের আম্মুরা যখন পিঠা বানায়, পিঠা বানানোর সময় কি করে, যে তোমার চাল গুঁড়ি করে, রাইট? চালের গুঁড়ি করে না? জি ম্যাম। এবং সেটাকে হচ্ছে দেখা যায় একটা সিভের মধ্যে দিয়ে এটাকে চালার চেষ্টা করে। এখন সিভের মধ্যে দিয়ে যখন চালার চেষ্টা করে, দ্যাট মিনস কি, যে তোমার ওই পিঠা বানানোর জন্য একটা পার্টিকুলার ডায়ামিটারের বা পার্টিকুলার একটা ইসে লাগবে, চালের গুঁড়ি লাগবে। ঠিক আছে,
এখন সিভের মাধ্যমে যখন চালি আমরা বা ওটাকে যখন সেপারেট করি, তার মানে হচ্ছে ওটা থেকে বড় যেই ইস্যুগুলো আছে, চালের গুঁড়িগুলো আছে, সেটাকে আমি সেপারেট করতে চাচ্ছি। তো এই গ্র্যাভিটেশনাল বা সেডিমেন্টেশন এই প্রসেসের মধ্যে অনেকটা এরকমই, যে আমি এটাকে প্রি ট্রিটমেন্ট হিসেবে ইউজ করি। আমার এটা হচ্ছে তোমার একটা প্রাইমারি প্রসেস তুমি বলতে পারো ইয়ার ট্রিটমেন্টের জন্য, যে আমি ফার্স্টে বড় যে পার্টিকেলস গুলো আছে সেগুলোকে আমি রিমুভ করে ফেললাম, তারপরে আমার ফার্দার প্রসেসের মধ্যে আমি যাব। ঠিক আছে? So this process may be used for the pre-treatment of the particulate matter in polluted air. Their effectiveness depend on the velocity of the particles. এখানে একটা জিনিস দেখো যে এটার আমি হেয়ার স্ট্রিমটাকে কতটুকু ভ্যালোসিটিতে দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে আমার এফিসিয়েন্সিটা। কারণ হচ্ছে আমি যদি অনেক বেশি ফ্লোতে গ্যাসটাকে শুধুমাত্র এই চেম্বারের মধ্যে নিয়ে যাই এবং হচ্ছে এই আউটলেট দিয়ে বের করে নেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু সে সেটেল ডাউন হতে পারবে না, তাই না? বা গ্র্যাভিটেশনাল ফোর্স বা সে এখানে এসে বাধাপ্রাপ্ত হয়ে সে এখানে জমা হচ্ছে, এটার জন্য আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাইম দিতে হবে। সেই টাইমের জন্য আমাকে ইফেক্টিভনেসটা ডিপেন্ড করবে লার্জলি আপন ইটস velocity of the particles relative to the critical velocity of the air stream. আচ্ছা, এখানে দেখো যে আমি যখন একটা এয়ার স্ট্রিম দিচ্ছি, সেখানে আমার কিছু গ্যাসিয়াস পলিউটেন্টস থাকবে আর কিছু পার্টিকুলার পলিউটেন্টস থাকবে। তো ইউজুয়ালি গ্যাসিয়াস যে পলিউটেন্টস গুলো আছে সেগুলো একটু বেশি তাড়াতাড়ি মুভমেন্ট করবে, আর হচ্ছে পার্টিকুলার যেগুলো আছে সেগুলো একটু কম তাড়াতাড়ি মুভমেন্ট করবে। কম তাড়াতাড়ি হচ্ছে যখন মুভমেন্ট করবে বা ওটার ভ্যালোসিটি যখন কম হবে, তখন সে এই যে তোমার ট্রেতে গিয়ে বা হচ্ছে আশেপাশে যেই সারফেস আছে বা ওয়াল আছে সেটাতে গিয়ে যখন বাধাপ্রাপ্ত হবে, তখন সেই ট্রেগুলোতে সেটেল ডাউন হবে। The polluted gas is allowed to enter from one end at 0.3 meter per second in order to give sufficient time for the particles to settle by the gravity. আমি এখানে polluted গ্যাসটাকে allow করছি এন্ট্রি করার জন্য with 0.3 meter per second in order to give the sufficient time, যেন হচ্ছে sufficient time পায় settle down করার জন্য। There is high density particulates settle at the bottom of the chamber and are removed. যে particulates গুলো high density বা যেগুলোর weight একটু বেশি, সেগুলো আস্তে আস্তে করে settle down হবে at the bottom of the chamber. কিছু কিছু হচ্ছে ট্রেতে settle down হবে আর কিছু কিছু হচ্ছে তোমার bottom এ settle down হবে, এবং তারপর আমরা সেটাকে remove করে ফেলবো। There is the several horizontal trays improve the collection efficiency by shortening the setting path of the particles. এখন দেখো এখানে যদি আমার ট্রে গুলো না থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু আমার এফিসিয়েন্সি একটু কম হতে পারতো। যত আমি বেশি এখানে হিন্ডার ক্রিয়েট করব বা বাধা ক্রিয়েট করব, তত বেশি আমার পার্টিকুলার ম্যাটার কালেকশনটা তত বেশি এফিশিয়েন্ট হবে বা তত বেশি আমি পাবো। এখানে ধরো যে কিছুই নাই, এখানে একটা ফাঁকা জিনিস, হ্যাঁ, ফাঁকা একটা চেম্বারের মধ্যে তুমি যদি হচ্ছে পলিউটেড গ্যাসগুলোকে এন্ট্রি করতে দাও, তাহলে কি হচ্ছে তোমার এই পার্টিকুলার, আচ্ছা আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমার এই ট্রেগুলো যদি না থাকে বা কোনো যদি হিন্ডারিং কোনো অবজেক্ট যদি না থাকে, সেই ক্ষেত্রে এই পলিউটেড গ্যাসটাকে যদি আমি চেম্বারের মধ্যে দেই, সেই চেম্বার থেকে কি তোমার পার্টিকুলেট ম্যাটার সেপারেটেড হতে পারবে কি পারবে না? ট্রে নাই বা হচ্ছে কোনো হিন্ডারিং কোনো অবজেক্ট নাই যেটার মধ্যে গিয়ে তোমার পার্টিকুলার গুলো বাধা পেতে পারবে, তখন কি এটাকে সেপারেট করা সম্ভব? সম্ভব না। এখন এই হরাইজন্টাল যে ট্রেগুলো দেওয়া হচ্ছে, হরাইজন্টাল ট্রেগুলো দেওয়ার কারণে হচ্ছে এটা যে পার্টিকুলার ম্যাটারগুলো আস্তে আস্তে যেতে যেতে এটার মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে আস্তে আস্তে সেটেল ডাউন হবে। আচ্ছা, বুঝতে পারছো এটা একটু? জি ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে তোমার এটা একটু মনে রাখতে হবে যে এটার মধ্যে যে আমার গ্যাস স্ট্রিমের যে ভ্যালোসিটি, সেই ভ্যালোসিটিটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। কারণ হচ্ছে আমার ভ্যালোসিটি যদি অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে গ্যাসটা খুব তাড়াতাড়ি মুভ করবে এবং হচ্ছে পার্টিকুলার ম্যাটারগুলো সেটেল ডাউন হতে পারবে না। ঠিক আছে, তো এটা একটু পড়ো। আজকে তো আর বেশি সময় নেই, আর বেশি কি সময় না, তোমাদের কি 11:30 সময় ক্লাস আছে? তোমাদের নেক্সট ক্লাস কখন? 11:30টায়। 11:30টায় না? আচ্ছা, তাহলে তোমাদের আবার নাম প্রেজেন্ট করতে হবে। আচ্ছা, আমি আজকে তোমাদেরকে এই স্লাইড প্লাস হচ্ছে পিডিএফ এগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করে দিব, তাহলে তোমরা একটু দেখো। আর এগুলো মজার আছে, বুঝছো, পড়লে মজা পাবা। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে আজকের এই ক্লাসে? কোনো কোশ্চেন আছে কারো?
নাই, তোমরা কিন্তু মজাই সবকিছু বুঝে ফেলো। আচ্ছা, তোমাদের আমি এখন কল করছি। 1 আছো, 2, 3, 4, 5, 6, 7, 8. Yes, ma'am. 7 আছো? Yes, ma'am. Yes, ma'am. কোথায় ছিল 5? জি ম্যাম 7 ম্যাম। আচ্ছা Ma'am, আচ্ছা, 6. 5, 6 কোথায় ছিল? আচ্ছা, রোল নাম্বার 9, রোল নাম্বার 10, ম্যাম 11. কথা কেটে কেটে আসছে ম্যাম। আচ্ছা, রোল নাম্বার 9 আছো? 10, 11, 12, 13, 14. Yes, miss. Present, miss. হ্যাঁ হ্যাঁ, 15, 16, Yes, ma'am. 15 ম্যাম। 15, 16, হ্যাঁ দিয়েছি। 11 মিস আপনার Ma'am. কথা মিস মানে কেটে কেটে ম্যাম আসছিল তো শুনে দিতে পারি 7 নাই। দেওয়া হয়েছে ম্যাম, কথা কেটে কেটে আসছিল। ম্যাম একদমই কথা শোনা দিতেছে না। Ma'am, 10. 10, Ji, miss. মিস 11 ম্যাম 7 কি দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ 7 দিয়েছি, 7 দিয়েছি। ওকে ম্যাম, কথা কেটে আসছিল সেই জন্য বলবো। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। 16 আছো? 17, Yes, ma'am. Ma'am, Yes, 16. ma'am. হ্যাঁ হ্যাঁ দিছি। 18, Ma'am, 17. 17, ma'am. দিয়েছি। Wait. 18, Present, ma'am. 19, Yes, ma'am. 20, 21, 22. Yes, ma'am. এই আসতে। Yes, ma'am. 22, Yes, ma'am. আচ্ছা 23, One. 23 আছো? 24, Present, ma'am. 24, তুমি কি ক্লাস করো সব? Ji, ma'am. 25, 26, Yes, ma'am. 27, Yes, ma'am. 28, Present, ma'am. 29, Yes, ma'am. 30, Yes, ma'am. 31, Yes, ma'am. 32, Yes, ma'am. 33, Present, ma'am. 34, Yes, ma'am. 35, 35, 36, 37, 38, 39, Present, ma'am. 40, 41, Present, ma'am. 42, 43, Yes, miss. 44, Present, ma'am. 45, 46, 47, 48, 49, Yes, ma'am. 50, Present, ma'am. 51, Present, ma'am. 52, 53, Yes, ma'am. 54, Present, ma'am. 55, Yes, ma'am. 56, 57, Yes. 58, 59, Yes, ma'am. 60, 60 আছো? 59 আছো? G, ma'am. 59. হ্যাঁ 60 আছো? 60, 61, 62, Yes, ma'am. 63, 64, 65, 66, 67, Yes, ma'am. 68, 69, 70, তারপর 190326, 18, আচ্ছা তারপরে 71 আছো? 72, 71,
72, Yes, ma'am. 73, Yes, ma'am. 72, 73, 74, 75, Yes, ma'am. 76, 77, Yes, ma'am. 78, 79, 80, Yes, 81, ma'am. Yes, ma'am. 80 আছো না 81 আছো Yes, ma'am. 82, Yes, ma'am. 83, 84, Yes, ma'am. Ma'am, 84. Yes, ma'am. এই 84, 83 আছো নাই 85, 83. Yes, ma'am. 83 কোথায় ma'am. ছিলেন আচ্ছা Ma'am, 85, 85. Yes, ma'am. Ma'am, present তো দিয়েছে ma'am. আচ্ছা 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 86, Ma'am, 85. Yes, ma'am. 87, 88, Yes, miss. 89, 90, 91, Present, madam. 91, 92, Present, ma'am. 93, 94, Yes, ma'am. 94, 95, 96, Yes, ma'am. 97, Yes, ma'am. 98, Yes, ma'am. 99, Yes, ma'am. 98 আছো না 99 আছো Yes, ma'am. 100, 100 আছো 101, 102, Yes, ma'am. 102, 103, 104, Present, ma'am. 105, Yes, ma'am. 106, Present, ma'am. 107, 108, 107 also 108, 109, 110, Yes, ma'am. 111, Yes, ma'am. 112, Yes, ma'am. 113, Yes, ma'am. 114, 15, 16, 17, Present, ma'am. 18, 19, Present, ma'am. 120, 21, 22, 23, Present, ma'am. 24, 25, Yes, ma'am. 1 to 26, Present, ma'am. 27, Ma'am, 1 Yes, to 2 ma'am. ma'am. আমার নেট কানেকশন চলে এসেছে ম্যাম 1 কত 122 ম্যাম আমার নেট কানেকশন হঠাৎ করে চলে এসেছে ম্যাম Ma'am, 127. হ্যাঁ হ্যাঁ 127, 128, প্রেজেন্ট মিস 29, Yes, ma'am. 130, প্রেজেন্ট ম্যাম 131, Yes, ma'am. 132, 33, Yes, ma'am. 34, Yes, ma'am. 35, প্রেজেন্ট ম্যাম 35 Yes, আছো ma'am. 36 আছো না Yes, ma'am. 37, 38, Present, miss. 30, Present, miss. 39, 140, আচ্ছা কি নাইমুর রহমান তারপর কি মিনহাজ আহমেদ ম্যাম মোল্লা Yes, ma'am. জুপিটার আছো ma'am. জুপিটার 66. জুপিটার আছো নাই কত বললে ম্যাম ওল্ড ব্যাচ 82 ম্যাম ওল্ড ব্যাচ 82 66. 6 শুধু 6 ম্যাম ওল্ড ব্যাচ ম্যাম 82 122 ওর কি নাম দিবেন কি ম্যাম আমি তো ম্যাম ম্যাম Wait. ইয়েস ম্যাম 66. 66. ম্যাম 71 ছিল ডিসকানেক্টেড হয়ে গেছিল আচ্ছা ঠিক আছে যারা দিয়েছো তো দিয়েছো শেষ ম্যাম 71 দেওয়া হয়েছে হ্যাঁ তুমি কি একটা দিয়েছো ম্যাম ডিসকানেক্টেড হয়ে গেছিল মাঝখানে আচ্ছা দিয়েছি ম্যাম 47 47 হ্যাঁ দিয়েছি Ma'am, ম্যাম 30. ম্যাম 122 আরে আমি তো অনেক আস্তে আস্তে রেখেছি এত জন্য তো 066 তোমার মিস হওয়ার কথা না ম্যাম আমার নেট শেষ হয়ে গেছিল ম্যাম পরে নেট কিনে আবার জয়েন করছি ম্যাম 122 122 তো দিয়েছি
আচ্ছা আচ্ছা, ঠিক ma'am. আছে, ইটস ম্যাম অল 10 ডান। কি দেওয়া হয়েছিল? কত? 10? 10? মিস 8 থেকে 15 পর্যন্ত যখন ডাকছিলেন তখন আপনার কথাটা শোনা যায় না মিস। 11 কি দিয়েছিলেন? ম্যাম 13। 11 দিয়েছি, হ্যাঁ 13 দিয়েছি। ম্যাম 10 দেওয়া হয়েছিল? ম্যাম আচ্ছা হ্যাঁ 10 দিয়েছি, 10 দিয়েছি। আচ্ছা ফাইন, হয়ে গেছে, শেষ। যারা যারা দিয়েছো তো দিয়েছোই। তাহলে তোমাদের সাথে আমার আবার ক্লাস হচ্ছে নেক্সট উইকে। ইন দিস মিন টাইম তোমরা অ্যাসাইনমেন্ট করতে গিয়ে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করো, ইউ ক্যান রিচ মি আউট থ্রু ইমেইল। ফোন করতে পারো, ফোন না করাই ভালো, মেইল করো তাহলেই হবে। ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন আছে? মিস রেকর্ডিংটার সাথে বইগুলো একটু মনে করে দিয়ে দিলে ভালো হবে। দিয়ে দিব, যাও বইগুলো দিয়ে দিব। আর হচ্ছে তোমরা বই নামিয়ে নিতে পারো, কিনে নিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু সবগুলো জিনিস একসাথে পাওয়াটা খুব মুশকিল, তোমাদের সিলেবাসটা খুবই হ্যাফেজার্ডলি আছে। যাই হোক, ওখানে অনেক কিছুই পাওয়া হয়তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, নেক্সট উইকে ক্লাস হবে। হ্যাঁ, কালকে তো বন্ধ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।